আমি 3 মাসের গর্ভবতী। এইটা শুনে আমার শ্বশুর শাশুড়ি একটা মুহূর্ত দেরি না করে তাদের সংসার থেকে আমরা 2টা মানুষকে পৃথক করে দেয়। আমার শ্বশুর হাফিজ উদ্দিন শিকদার বলে, তোমাদের দিন তোমরা দুজনই দেখো, আমি দুজনকেই খাওয়াই, তারপর আরেকজন নিয়ে আসতেছো। আমি কি সরকারি হোটেল খুলে বসছি? এইটা শুনতে পেয়ে আমার যেন বুকটা ফেটে যাচ্ছিল। আমার শ্বশুর শাশুড়ি এই কথাগুলো বলতে পারল, তাদের বংশের মুখ উজ্জ্বল করার জন্য একজন আসতেছে, আর উনি আমার অনাগত সন্তানকে একটা বোঝা মনে করেন। আমি সেখানে একটা মুহূর্ত দেরি না করে আমার রুমে চলে এসে কান্না করতে থাকি। তখনই আমার রুমে কারো আসার উপস্থিতি টের পাই। তাকিয়ে দেখি আমার স্বামী দাঁড়িয়ে আছে। তখনই সে মানুষ বলে উঠল, কি হয়েছে আমার জামিলিয়া? আমি আমার স্বামীকে দেখতে হাউমাউ করে কান্না করে উঠি। তখন আমার স্বামী রিয়াজ উদ্দিন শিকদার আমাকে তার শরীরের সাথে জড়িয়ে ধরে এবং বলে ওঠে, কি হয়েছে, এভাবে কেন কান্না করতেছো? তখন আমি বলে উঠি, আপনি বাবা হতে চলেছেন। এই কথাটা শুনেই আমার 2 গালে হাত দিয়ে ধরে আমার কপালে চুমু দিয়ে বলল, কি আমি বাবা হব আর তুমি মা? আমাদের একটা ছোট্ট সোনামণি হবে। আমি তার দিকে মাথা তুলে দেখি ওনার চোখে পানি টলটল করতেছে। মানুষটা এই খুশির খবর শুনে কান্না করে দিয়েছে। আমি ওনার চোখের পানি মুছে দিয়ে আবার বললাম, জানেন, আজকে আমাদের 2টা মানুষ নতুন জীবন শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের দেখার মতো কেউ নেই, না আছে কারো ছায়া। তখনই রিয়াজ বলে উঠল, কি বলতাছো এইসব? আমরা তো আব্বা আম্মার সাথে আছি, আমাদের একটা বিশাল বড় ছায়া আছে। তখন আমি বলেই দিলাম কিছুক্ষণ আগের কথাগুলো। আমি আজকে জানতে পারি আমি মা হতে চলেছি। আমি জানি আজকে খুব বেশি খুশি ছিলাম। এই খবরটা তোমার ছোট্ট বোন রেহনুমার কাছে গিয়ে বলেছি আমি মা আর আপনি বাবা হতে চলেছেন। এই খবরটা শ্বশুর আব্বা আর আম্মা শুনতে পেয়ে আমাকে তাদের কাছে ডেকে নিয়ে যায়। বলে উনি নাকি সরকারি হোটেল খুলে বসে নাই, আমরা 2জন নিজেদের দিন দেখে নিতাম। উনি আমাদের 2জনকেই দেখে, 3 বেলা খাবার খেতে দেয়, এইটাই তো অনেক, তার উপর আরেকজন। তাই শ্বশুর আব্বা আমাদের আলাদা করে দিয়েছে তাদের সংসার থেকে। এই কথাগুলো বলতে বলতে আমি কান্না করতে করতে রিয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে আসি। এই কথাগুলো শুনে আমার স্বামী রিয়াজ অবাক হয়ে গেছে। তার আব্বা এই কথাগুলো বলতে পারল। তার অনাগত সন্তানকে নিয়ে আমি ভুলেই গেছিলাম আমার স্বামী যে ঢাকা কাঁচামালের চালান আনতে গিয়েছিল এইমাত্র এসেছে। আমার এই কথাটা মনে হতেই তাড়াতাড়ি মানুষটার দিকে তাকিয়ে দেখি ক্লান্ত, চোখে ঘুম, অথচ আমার তাকে এখন আরাম করতে দেওয়ার কথা, সেখানে এই কথাগুলো শুনিয়ে দিলাম। আমি তাড়াতাড়ি তাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বললাম, তুমি এত দূর থেকে এসেছো, গোসল করে এসো, আমি তোমাকে খাইতে দেই। আমার স্বামী এই কথাগুলো শুনে যেন আশ্চর্য হয়ে গেছে, কোনো কথা বলে নাই, সোজা গোসল করতে কলে পারে চলে যায়। আমিও একটা গামছা আর লুঙ্গি নিয়ে তার পিছনে পিছনে যাইতে থাকি। তাকে গোসল করতে বলে আমি খাবার আনতে রান্নাঘরে যাই। তখনই আমার শাশুড়ি খদিজা খাতুন বলে ওঠে, এই ঘরে কিসের জন্য এসেছো? আমি বলি, আম্মা, আপনার ছেলে আসছে 3 দিন পর, বলো খুব খিদে পেয়েছে, গোসল শেষ করে এসেই খাবার খাবে। তাই খাবার নিতে আসি। শাশুড়ি বলে উঠল, খাবার নিয়ে শেষ হয়ে গেছে, এখন তুমি যাও। আমি বললাম, আম্মা, কি বলেন? সকালে নাই এগুলো রান্না করলাম, এতগুলো রান্না করলাম, এখনই শেষ কেমন করে? আমার এই কথা শুনে আমার শাশুড়ি এগিয়ে গিয়ে বলতে শুরু করেছে, তোমার ননাস আসবে এবং আমার নাতি নাতনি আসবে, যে খাবার আছে এতটুকু তাদের লাগবে। আমি আর একটা কথাও বলি নাই, সেখান থেকে চলে আসি নিজের ঘরে। আমি বসে আছি, তখনই রিয়াজ এসে বলতেছে, আমার খুব ক্ষুধা লাগছে, আমারে খাবার দাও। আমি বলে উঠি, খাবার নাই, যা আছে তাদের সেটা লাগবে, আমাদের 2জনের জন্য খাবার নেই।
এই কথাটা শুনেই রিয়াজ আমার শাশুড়িকে ডাক দেয়, আম্মা, ও আম্মা। এই কথাটা শুনে রিয়াজ আমার শাশুড়িকে ডাক দেয়, আম্মা, ও আম্মা। রিয়াজ বলতাছে, আম্মা, তোমাদের বৌমা এসব কি বলতাছে? ঘরে খাবার নাই? শাশুড়ি বলে ওঠে, হ্যাঁ, খাবার নেই, সবাই খাওয়া দাওয়া করে শেষ হয়ে গেছে, যতটুকু আছে সেটা তোর বড় বোন নুরনেহার আর তার ছেলে মেয়ের জন্য রাখছি। রিয়াজ বলে উঠল, বাহ, খুব সুন্দর কথা বলছো আম্মা। আমি আজকে 3টা দিন পরে বাড়িতে আসছি, এতটা পথ যে আমি সফর করে আসলাম সেটা তোমার চোখে পড়ল না, অথচ তোমার মেয়ে এইটুকু পথ আসবে সেটা তোমার চোখে পড়ল। আসতেই তাকে খেতে দিতে হবে। আমার শাশুড়ি রেগে বলে উঠল, তুই কোনো রাজ্য জয় করে আসিস নাই, আর তোর বউয়ের তো আমার মেয়েকে সহ্যই হয় না, সে আসবে শুনেই তো তোদের মাথায় ব্যথা শুরু হয়ে যায়। তুই তো এখন বউয়ের গোলাম হয়ে গেছিস। রিয়াজ বলে উঠল, আম্মা, ও আমার বড় বোন, আমি যেমন করে আমার বউকে ভালোবাসি ঠিক তোমাদের সবাইকেও ভালোবাসি, সেখানে তফাৎ করার মতো তো কিছু দেখি না। তোমার মেয়ে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, আর এইদিকে সবে মাত্র দুপুর। কেউ যদি তার বাড়ি থেকে বের হয় তাহলে সে নির্দিষ্ট সময়ে খাবার খেয়ে তারপরে বাড়ি থেকে বের হয়, আর আমি সারাটা রাত জার্নি করে তারপর বাড়িতে আসছি, অল্প খাবার খেতে চাইছি। তুমি তোমার মেয়ে আসবে বলে খাবার রেখে দিছো, কিন্তু ছেলের জন্য খাবার নেই, কারণ সে তো তোমার ছেলেই না। আমি তাদের মাঝে দর্শক হিসেবে কথা শুনতাছি আর দেখতাছি। আমি আমার স্বামীর চোখে টলমল পানি দেখতে পারতাছি। আজকে 6টা মাস হলো মানুষটার সাথে আছি। এত শান্তশিষ্ট আর নীরব মানুষ আমি আমার জীবনে দেখি নাই। মানুষটা ক্ষুধায় একদম সহ্য করতে পারে না। এই কথাগুলো শুনে আমার শাশুড়ি রেগে একদম ফায়ার হয়ে গেছে। উনি ওনার ছেলের সাথে না পারে আমাকে বলা শুরু করে, এই সব কিছু এই বান্দির বাচ্চার কাজ। আমার ছেলেরে কালো জাদু করেছে, না হলে আমার ছেলে এমন ছিল না, সব দোষ তোর। মুখে যা আসতেছে সেটাই বলতেছে আমার শাশুড়ি আমাকে। তখনই রিয়াজ, আম্মা, তুমি তাকে কেন বলতাছো? তোমার মেয়ের কথা যদি তোমার মেয়ের জামাই শোনে তাহলে এর চাইতে ভালো ছেলে আর এই পৃথিবীতে নেই। ঠিক সেই কাজটাই যদি নিজের ছেলের সাথে হয় তাহলেই ছেলে বউয়ের গোলাম হয়ে যায়। ভালো একটা সংখ্যা দিলা। তুমি এখন যাও, আমার খাবার খাইতে হবে না। এগুলো বলে রিয়াজ বিছানায় শুয়ে পড়ে। আমি প্রথমে যেভাবে দাঁড়িয়েছিলাম ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমার শাশুড়ি এই কথাগুলো বলতে পারল। আমার শাশুড়ি রেগে ঘর থেকে যখনই বের হয়ে যায় তখনই অনবরত চোখ দিয়ে পানি পড়া শুরু করে যায়। এইটাই দেখার পরই রিয়াজ আমাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আমার জামিলিয়া? কান্না করা কি হয়েছে বোকা? আমি আছি না, তোমার কিছুই হবে না। আমি বলে উঠি, আম্মা এই কথাগুলো বলতে পারলো? আপনাকে আমার গোলাম বলতাছে, আমি নাকি আপনার উপরে কালো জাদু করছি। এইগুলো বলতাছি আর কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলছি। রিয়াজ বলে, আরও এইগুলো টুকটাক সব সংসারই হয়, এত কান্নাকাটি করতে হবে না। তোমার পেটে যে আমার ছোট্ট সোনামণি, তার কষ্ট হবে না। এই কথা শুনেই আমার মুখে হাসি ফুটে উঠল। আমি বললাম, যেদিন বিয়ে হলো সেদিন 2টা মানুষ একটা মানুষে পরিণত হয়েছি। কখনো ছেড়ে যায়েন না, আপনার সাথেই দুনিয়া খুঁজে পাই, না হলে শূন্য শূন্য লাগে। এই কথা বলে আমি তার বুকে মুখ লুকিয়ে ফেলি। সেই মানুষটা শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে, তারপর বলে, আমি কখনো ছেড়ে যাব না তোমাকে। তুমি একমাত্র মানুষ যে আমার সকল কিছু বুঝতে পারো। আমি তো তোমার মাঝেই দুনিয়া খুঁজে পাই। সেই দুনিয়ারই রাজপুত্র না হয় রাজকন্যা আসতেছে। আরে আমার মতো এত খুশি এই দুনিয়াতে আর কেউ নেই। তুমি আর আমার পরিবার ছাড়া আমার বলতে আর কেউ নেই তো।
তুমি আমার হাতটা শক্ত করে ধরে রেখো, আমি এই হাতটা ধরে দুনিয়ার সকল দুঃখ কষ্ট সহ্য করতে পারবো। আমি বলে উঠি, আমি সবসময়ের জন্য আপনার এই হাত শক্ত করে ধরেছি, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ব না। উনি শক্ত করে জড়িয়ে ধরে রাখে, আমি তো ওনার বুক পর্যন্ত মাথা ঠেকাতেই পারি না, ওনার বুকের নিচে পড়ে থাকি। মানুষটা এতটাই উঁচা। আমি ওনাকে বলে উঠি, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখি খাবারের জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। রিয়াজ বলে, তুমি কি ব্যবস্থা করবে? ঘরে তো কিছুই নেই, আমরা তো এখন আব্বা আম্মার সাথেই খাই, তারা তো এখন আমাদের পৃথক করে দিয়েছে। আমি বলে উঠি, সমস্যা নাই, দাদুর কাছে যাই, তাকে যদি একটু সুপারিশ করি তাহলে একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি আর একটা মুহূর্ত দেরি না করে দাদুর রুমে চলে যাই। গিয়ে বলি, দাদু তোমার শরীরটা এখন কেমন আছে? দাদু বলে, উঠে কি মতলবে এসেছিস সেটা আগে বল, না হলে তুই তো এইভাবে কখনো বলিস না। আমি বলে উঠি, দাদু তুমি এই কথাটা বলতে পারলে আমি কি খালি সব সময় মতলব নিয়ে তোমার কাছে আসি? আসলে হয়েছে কি দাদু? বলে এত না পেঁচিয়ে বলে ফেলতো কি হয়েছে। না মানে রেখে আমি এবার সরাসরি বলেই ফেলি যে, দাদু তোমার নাতি আজকে 3 দিন পর আসছে কাঁচামালের চালান থেকে। এখন তার ক্ষুধা লাগছে, কিন্তু ঘরে খাবার রেখেও না করতেছে। দাদু রেগে বলে, কার এত বড় সাহস, আমার নাতি এত কষ্ট করে ঢাকা থেকে আসছে আর বলে কিনা খাবার নেই। বৌমা ও বৌমা, আমার শাশুড়িকে হঠাৎ করে ডাক দিতেছে দেখে আমি তাড়াতাড়ি দাদুর রুমের দরজা আড়ালে লুকিয়ে পড়ি, কারণ আম্মা যেন পরিমাণ রেগে আছে, আমাকে এখানে দেখলে আমার খবর করে ছাড়বে। তখনই আম্মা বলেন, কি হয়েছে, হঠাৎ করে এত রেগে গেলেন কেন? দাদু বলে, রিয়াজ উদ্দিন আসছে কি বাড়িতে? শাশুড়ি বলে, হ্যাঁ আম্মা, কিছুক্ষণ আগে এসেছে। দাদু বলে, রিয়াজ কি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছে নাকি এখনো খাবার খায় নাই? এই কথা শুনে আমার শাশুড়ির মুখটা অমাবস্যার চাঁদের মতো কালো হয়ে গেছে। তখনই আসলে হয়েছে কি আম্মা, এখনো খাবার খায় নাই, ঘরে খাবার শেষ হয়ে গেছে, তার উপর আপনার বড় নাতনি আসবে আজকে। এইটা শুনে বলে উঠে, ছেলেটা এত কষ্ট করে এত দূর থেকে আসছে আর বলতেছে ঘরে খাবার নাই। সকালে না আমি দেখলাম এত কিছু রান্না করছো, শেষ কিভাবে হয়ে যায়? এখনই খাবার নিয়ে আসো আমার ঘরে। 3 জনে খাবার নিয়ে আসবে, আমি আমার নাতি একসাথে বসে খাবো। শাশুড়ি বলে, আসলো হয়েছে কি আম্মা? দাদু ধমক দিয়ে বলে, আমি কি এত কথা বলছি তোমাকে? যাও খাবার নিয়ে আসো। এইটা শুনে আমার একটা কথা বলার সাহস পায় না আমার শাশুড়ি, কারণ এই বাড়িতে একজনের কথা চলে, সেটা হলো আমার দাদি শাশুড়ি ফুলে বানুর। আমি চুপচাপ হাসতেছি। কিছুক্ষণ আগে আমার শাশুড়ি কি কথাগুলো বলছে আমাদের দুজনকে, আর তার শাশুড়ি সামনে এসে একবারে ভিজা বিড়াল হয়ে গেছে। দাদু ডাক দিয়ে বলে, হুসেনে আরা সই যা, তোর নাগরের ডাক দিয়ে দে। তার আরেক বউ ডাকে তার সাথে খাবার খাওয়ার জন্য। আমি বলে, যাই দাদু, কি বলো, আমার লজ্জা লাগে না দাদু? দাদু বলে, আমার লজ্জাপতি রে, যা আগে ডাক গিয়ে দিয়ে আয়। আমি আর দেরি না করে তাকে ডাকার জন্য ঘরে সে দেখি বই পড়তাছে। আমি গিয়ে বলি, তোমার প্রথম বউ তোমাকে ডাকে খাওয়ার জন্য, একটু রাগ দেখিয়েই বলি। তখনই রিয়াজ বলে, কি বলো, আমার প্রথম বউ ডাকে কি? আমি গিয়েই বলি, তোমার প্রথম বউ তোমাকে ডাকে খাওয়ার জন্য, একটু রাগ দেখিয়েই বলি। তখনই রিয়াজ বলে উঠলো, কি বলো, আমার প্রথম বউ কে? আমার প্রথম বউ শেষ বউ তো তুমি, আমার জামিলিয়া। আমি তার কথা আর চেহারার এক্সপ্রেশন দেখে হু করে হেসে উঠে বলতে শুরু করি, আরে দাদু তোমাকে ডাকতাছে খাবার খাওয়ার জন্য, আর তুমি তো একেবারে চেহারাকে বাংলার প্যাচ বানিয়ে ফেলেছো। এইটা শুনে রিয়াজ তোর আগে ফায়ার, আমাকে বলতাছে, এসব কি মজা করার বিষয়? তুমি আমার সাথে কথা বলো না, সহজ কথাটাকে সহজ করে বলতে পারো না যে দাদু তোমাকে খাবার খাওয়ার জন্য ডাকতেছে, খাবারই খাবো না এই করে এতটা রেগে যাবে আমি বুঝতে পারি নাই।
তাই তার গলা জড়িয়ে ধরে বলতে শুরু করি, তুমি না আমার সহজ সরল জামাই, তুমি তো আমার হিরো, রাগ করো না, আমি তো তোমার সাথে মজা করছি, আর এমন করব না। এই যে তোমার মাথায় হাত দিয়ে বলতেছি, সাথে সাথে আমার হাতটা সরিয়ে বলতেছে, তুমি কি আমাকে মারতে চাও? তোমার কথার বিশ্বাস নেই, তুমি যে মজা করবে না সেটা আমি এই ইহজন্মে বিশ্বাস করি না। আমাদের ভিতরে এই কথাগুলো নিয়ে খুনসুটি হচ্ছিল। তখনই দাদি শাশুড়ি ডাক দিয়ে বলে, কিরে হোসেনে, আরা তোকে পাঠাইছি আমার নাগরে ধরে আনতে খাবার খাওয়ার জন্য, সেখানে দুজন মিলে প্রেম শুরু করে দিচ্ছিস। প্রেম তো করিনি, করবি। আজকে 3টা দিন পর আমার নাতি বাড়িতে আসছে, এখনো রাত পরে আছে, তখন প্রেম করিস। আগে দুজন খেয়ে নে। দাদুর এমন কথা শুনে তো আমি লজ্জায় একেবারে শেষ। এই বুড়ির মুখে কিছু আটকায় না, যখন যেটা মুখে আসে তখন সেটাই বলে ফেলে। অন্যদিকে রিয়াজ তো হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ছে। এইটা দেখে আমার আরও বেশি লজ্জা লাগতাছে। আমি বলি, এই যে আমার মনের রাজা, এখন আসেন। আপনার জন্য আজকে এতগুলো কথা শুনতে হলো, রাতে আপনার জায়গায় নেই ঘরে, বলে দিলাম। দেখব কিভাবে আপনি আমার কাছে আসেন। এইটা বলার পর বেচার মুখটা দেখার মতো ছিল। আমি মনে মনে হাসতে থাকি, অন্যদিকে তার তো কান্না কান্না ভাব। আমি আর একটা কথা না বলে ঘর থেকে সোজা দাদুর রুমে চলে যায়। আমার যাওয়ার পিছনেই রিয়াজ উপস্থিত হয়। দাদু বলে ওঠে, তোরে সে কখন পাঠাইছি আর তুই এখন আসতেছিস? আর এই যে নাগর, তোর কি একটা মুহূর্ত বউ ছাড়া থাকতে মন চায় না? তখনই রিয়াজ বলে, এই যে আজকে 3টা দিন পর আসলাম, তোমার চোখে পড়ে না বুড়ি আর বিয়ে করিয়ে দিছো বউকে ছাড়া থাকার জন্য? দাদু বলে, তুমি 3 দিন পর এসে মনে হচ্ছে রাজ্য জয় করে নিয়েছো। বউ পাগল মানুষ দেখছি, কিন্তু তোর মতো এত বউ পাগল আমি আমার জিন্দেগিতে দেখি নাই। রিয়াজ বলে, আমি বউ পাগল? তাহলে দাদা কি? সে তো তোমার আসলের ভেতর থেকে বাহির হয় না। আছে আমারে বলতে আমি বউ পাগল, নিজের জামাইয়ের দোষ এখন আমাকে দিতেছে। বুড়ি তুমি কিন্তু খুব শেয়াই না। এর ভেতরে আরেকজনের এন্ট্রি হয়, আমার দাদা শ্বশুর কাজী উদ্দিন শিকদার। এসে বলতেছে, কি হয়েছে এখানে? কি নিয়ে এত দাদি নাতনির ভিতরে তর্ক? রিয়াজ বলে ওঠে, এই যে তোমার আঁচল ধরে রাখার মালিক এসে গেছে, যাও গিয়ে একটু প্রেম করে আসো। আমি তো এদের ভিতরে একটা মুরগির ছানার মতো বসে বসে ঝিমুচ্ছি। এদের যে খাপ ছাড়া কথা শুনতেই কেমন কেমন লাগে। এখন তো আরও যোগ হয়েছে দাদা শ্বশুর, আল্লাহ জানেন এদের মধ্যে কথা কখন শেষ হয়। তখনই দাদা বলে ওঠে, এই আমাকে একদম বইয়ের গোলাম বলবি না। আর আমরা যদি প্রেম না করতাম তাহলে তোর বাপ আর ফুফারা হয়েছে কিভাবে? এদের কথা শুনে আমি বলেই ফেলি, দাদা আপনিও এই দুজনের সাথে যোগ দিয়েছেন। আমার এই দিকে খিদেই পেট জ্বালা করতেছে, আর এই দুজন তো কথা শেষ করার নামই নিচ্ছে না। এখন একটু বন্ধ দেন। আমার কথা শুনে দাদা বলে ওঠে, আমার ছোট বউ বলছে, দেখো তোরে ছেড়ে দিলাম, না হলে দেখতাম তুই কি কি বলতে পারিস। এই দুইটা মানুষ সারাদিন একজনের সাথে আরেকজন লেগেই থাকে। তারা দুইজন যে দাদা নাতি বোঝার কোনো উপায় নেই। কথা বলার সময় মনে হবে দুই বন্ধুর কথা বলতেছে। দাদু আর আমি মিলে খাবার রেডি করে নিচে মাদুর পেতে দিয়ে সবাই একসাথে বসে পড়ি খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে যখন দাদা দাদু পান খেতে থাকে, তখন তার কাছে গিয়ে বলে, একটা সুখবর আছে তোমাদের জন্য। দাদু বলে ওঠে, কি সুখবর? তাড়াতাড়ি বলে ফেল। আমি লজ্জায় কিছু বলতে পারতাছি না। এইটা দেখে রিয়াজ বলে উঠল, হয়েছে কি দাদু, তোমরা দুজন বড় মা বড় বাবা হবে। এটা শুনে দাদা বলে ওঠে, এ কথা বলতে এত মানে মানে করা লাগে? শুনে পুরো কথাটা বুঝতে পারে নাই। যখন বুঝতে পারে কি আমরা বড় বাবা বড় মা হব, আমাদের নতুন সদস্য দুনিয়া আসতেছে, দুইটা মানুষের খুশি দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসে। এইটা কষ্টের কান্না না আনন্দের কান্না।
দাদু আমার মাথায় হাত বুলিয়ে তার গলা থেকে স্বর্ণের চেইনটা খুলে আমাকে পরিয়ে দেয়। দাদু বলে, আমি আজকে যতটা খুশি হয়েছি সেটা আগামী দিনগুলো তো হয় নাই। আমার আর একটা সন্তান দুনিয়াতে আসতেছে, আমি আবার মা ডাকে স্বাদ পাবো। দাদা বলে ওঠে, আমিও তো বাবা ডাক শুনতে পাবো। তোরা দুইজন ঘরে যা, গিয়ে আরাম কর। আমরা দুজন দাদা দাদুর কাছ থেকে আমাদের রুমে চলে আসি। রিয়াজ বলে দেখলো, হোসনে আরা কেউ আমাকে বাবার সাথ দেওয়ার অপরাধে তার সংসার থেকে পৃথক করে দিয়েছে, কেউ আমার নিজের চেইন খুলে দিয়েছে। একজন মা আর একজন সন্তান। আসলে দুনিয়াটা বড়ই অদ্ভুত। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলি, আল্লাহ যেমন দিয়েছে তেমনই তার জন্য রিজিক দিয়ে পাঠাইছে। আমি তো একটা উছিলা মাত্র, তুমি এত চিন্তা করো না। এটাই বলতেই তার চোখ দিয়ে পানি পড়া শুরু করে। আমি এইটা দেখেও অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। এই মানুষটা এত শক্ত হয়েও কান্না করে দিছে। আমার মনে অবস্থা কি সেটা তো আমি জানি। রিয়াজ বলে, আমার সন্তান দুনিয়াতে আসতেছে, এটার মতো আনন্দ আর কিছুই নেই। কিন্তু আমি এমন একটা বাবা যে তার সন্তান আসার খবর পাওয়ার পর খাবারের চিন্তা করতে হয়। আমার সন্তান দুনিয়াতে আসতেছে, আমার কোনো কষ্ট নেই। আমার মনে জান্নাতের মধুময় হাওয়া বইছে। কিন্তু কষ্ট হচ্ছে আমার বাবা বলার কথাগুলো নিয়ে। আমার সন্তান এখনো জন্মগ্রহণ করে নাই, সন্তান আসতেছে এইটাই শুনে পৃথক করে দিয়েছে। আমি তাকে বুঝিয়ে তাকে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে বলি, এত চিন্তা করতে হবে না, তুমি অনেক পথ পাড়ি দিয়ে আসছো, এখন একটু ঘুমিয়ে পড়ো। এইটা শুনে সে শান্ত হয়ে শুয়ে পড়ে। আমি তার পাশে শুয়ে পড়ি। সে আমাকে তার দিকে টেনে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, ঘুমিয়ে যাও আমার জামিলিয়া। দুইটা মানুষ ঘুমিয়ে পড়ি। তখন যে সন্ধ্যা হয়ে গেছে সেটার খবর নাই। তখনই দরজায় টোকা শুনে তাড়াতাড়ি উঠে দেখি শ্বশুর আব্বা, আম্মা ও ননাস দাঁড়িয়ে আছে। আমি আব্বাকে দেখে সালাম দেই। তখনই উনি বলে ওঠে, রিয়াজউদ্দিন কোথায়, তাকে ডেকে দাও, তার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আমি গিয়ে তাকে ডেকে নিয়ে আসি। তখনই শ্বশুর বলে ওঠে, এসব কি শুরু করছে তোর বউ রিয়াজ? বলে, কি করেছে হোসনে আরা? তখনই ননাস বলে ওঠে, যেখানে খায় তার অনুমতি ছাড়াই আরেকজন পৃথিবীতে নিয়ে আসতেছে। এই মেয়ের বিশাল সাহস। রিয়াজ বলে, এই বড় আফা, মুখ সামলে কথা বলো। তুমি তো তোমার শ্বশুর শাশুড়ির সাথে আছো, তাদের জিজ্ঞেস করে কি 3 জন সন্তান নিছো? সে কারো কামাই খায় না, তার স্বামীর কামাই করার টাকাই খায়। তুমি এই বিয়ে বিষয়ে আমাদের মাঝে আসবে না। তখনই আমার ননাস নেকা কান্না জুড়ে দেয়। আবার দেখছেন আপনার ছেলে আমাকে কি বলে? আমি কি তাহলে আপনার পর হয়ে গেছি? আপনাদের পরিবারের ভিতরে কথা বলা যাবে না। আব্বা, আপনি যদি এর বিচার না করেন তাহলে আমি আর কোনোদিন এই বাড়িতে আসব না। আমি দাদা দাদুর রুমের দিকে তাকিয়ে আছি। এই দুইটা মানুষ না আসলে এখানে বিশাল বড় কিছু হয়ে যাবে। এত শোরগোল হচ্ছে দেখে তারা দুজনই আসতেছে। তখনই আমার মুখে হাসি ফুটে ওঠে যে এখনো অন্তত এই সমস্যার সমাধান হবে। এই কথাগুলো শুনেই আমার শ্বশুর হঠাৎ করেই রিয়াজকে থাপ্পড় মেরে বসে। এইটা দেখে তো আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে। যখনই রিয়াজ কিছু বলতে যাবে তখনই শ্বশুর বলে ওঠে, যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, চলবে।